সৌরজগৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেই টপিকের উপর কেন্দ্র করে গত বছর প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়। প্রশ্নগুলো কিভাবে এসেছে যে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি, পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি। এই যে প্রশ্নগুলো এসেছে যেই টপিকের উপর ভিত্তি করে, এই টপিকটা আজকে বোঝার চেষ্টা করব, কারণ বিগত বছরগুলোতে যেহেতু এসেছে এবারও আসার সম্ভাবনা খুবই বেশি। তো কিভাবে আসবে একটু দেখার চেষ্টা করব। একটু ভালো করে দেখো, এই চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি একটু দেখো। সৌরজগতের চিত্র, এই সৌরজগতের থেকে কিভাবে প্রশ্ন আসবে, আমরা কিভাবে মনে রাখতে পারি একটু ভালো করে দেখব। দেখো, সৌরজগৎ হচ্ছে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, অসংখ্য ধূমকেতু, উল্কা নিয়েই কিন্তু আমাদের এই সৌরজগৎ গঠিত। মনে রাখবে, সৌরজগৎ কিন্তু 1940 সালে কোপার্নিকাস আবিষ্কার করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখতে হবে। তারপরে দেখো কোন বিষয়টা আমাদের জানা দরকার, খুবই প্রয়োজন জানা আমাদের জন্য, পরীক্ষা যে আসবে কিভাবে আসবে। দেখো, সূর্য থেকে নিকটবর্তী যে গ্রহটি রয়েছে সেটা হচ্ছে বুধ। এখন আসতে পারে সৌরজগতের গ্রহ কয়টি, একটু দেখো ভালো করে, এখানে একটু কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, মানে 8টি গ্রহ রয়েছে। এই 8টি গ্রহর মধ্যে কোনটার মধ্যে কতটি উপগ্রহ রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো। একটু ভালো করে দেখো, আমাদের পৃথিবীতে যে একটি মাত্র গ্রহ রয়েছে সেটা কোনটি ভাইয়া? সেটা হচ্ছে চাঁদ, মনে রাখবা। তারপরে দেখো, সব থেকে নিকটবর্তী যেটা বলেছিলাম সেটা হচ্ছে বুধ। সব থেকে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? এই যে প্রশ্নের উত্তর হচ্ছে বুধ। সব থেকে বড় গ্রহ কোনটি? এই যে দেখো, সব থেকে বড় কোনটি ভাইয়া? বৃহস্পতি। বুঝতে পেরেছো? প্রশ্নে আসতে পারে, ভালো করে দেখো। তারপরে বলবে সৌরজগতের তৃতীয় গ্রহ কোনটি? আমরা সবাই জানি যেখানে আমরা বসবাস করি, পৃথিবী তৃতীয়তম গ্রহ। এখন বলতে পারে পৃথিবীর নিকটবর্তী যে গ্রহটি সেটার নাম কি? এখন তুমি যদি চিত্রের মাধ্যমে একটু ভালো করে না দেখো আর এই ভিডিওটা ভালো করে না বুঝো, তাহলে আশা করি তুমি বুঝবা না। এজন্যই আমি ভিডিওটা তোমাদের জন্য করার চেষ্টা করছি। একটু ভালো করে দেখো, পৃথিবীর নিকটবর্তী যে গ্রহটি সেটা হচ্ছে মঙ্গল। এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়। মঙ্গলের দুপাশে যে দুইটি গ্রহ রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি আর পৃথিবী, আর এই মঙ্গলের নিকটবর্তী গ্রহটাই হচ্ছে পৃথিবী। বুঝতে পেরেছো? ক্লিয়ার। তারপরে এই 8টি গ্রহর নাম জেনে রাখবা, ইংরেজি নাম আছে, একটু ভালো করে দেখো, ইংরেজি নামগুলো একটু জেনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। আসতে পারে বাংলাটা পড়ে গেলাম, ইংরেজি জানি না, হয়তো অনেকে জানবে না, ভুল করে দিয়ে আসবে, তো এটা যেন ভুল না হয়। তারপরে দেখো, এখন প্রশ্নগুলা কি, অনেক প্রশ্ন আছে, এইটার উপর ভিত্তি করে জাস্ট তোমাদের চিত্রটা দেখাইছি, প্রশ্নগুলো দেখো কিভাবে আসে। এই যে দেখো, মহাশূন্যে প্রথম নভোচারী কে ছিলেন? যেহেতু সৌরজগৎ নিয়ে আমাদের টপিক, তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বিগত বছরে এসেছে, এবারও আসার সম্ভাবনা খুবই বেশি। একটু ভালো করে দেখো, মহাশূন্যে প্রথম নভোচারী ছিলেন, এ নাম্বার উত্তর কি হবে? ইউরি গ্যাগারিন। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন নাগরিক। তিনি প্রথম কত সালে নভোচারী মানে মহাশূন্যে গিয়েছিলেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, জেনে রাখো। 1961 সালে। আসতে পারে পরীক্ষায়, যদি আসে তুমি সবার আগে দিতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তিনি কত ঘন্টা, অর্থাৎ মহাশূন্যে প্রথম নভোচারী তিনি গিয়েছিলেন, তিনি সেখানে কত ঘন্টা ছিলেন, তার অবস্থানকাল কত ছিল? এটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখো। 1 ঘন্টা 48 মিনিট। 1 ঘন্টা 48 মিনিট তিনি সেখানে অবস্থানরত ছিলেন। ওকে, ফাইন। তারপরে পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব, খুবই গুরুত্বপূর্ণ, এগুলা ভালো করে দেখে রাখবা, বুঝে রাখবা। ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম নভোচারী। তারপরে যে প্রশ্নটা ছিল, অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি? এই প্রশ্নটা অনেকেই ভুল করবে, যেন ভুল না হয় সেভাবে আমরা দেখব। একটু লক্ষ্য করো, এইখানে বলা হয়েছে যে উষ্ণতম মাস কোনটি। যদি তোমাকে বলে শীতলতম মাস কোনটি, তাহলে তুমি ভুল করবেই, যদি না জানো ভালো করে। এখানে অপশনে দেওয়া আছে জুলাই, নভেম্বর, জানুয়ারি, মার্চ। তোমরা একটু দ্রুত করে কমেন্টে জানিয়ে দিবা সঠিক উত্তর কোনটি হবে। তার আগে আমি তোমাকে বলি যে অস্ট্রেলিয়া মহাদেশ, এখন অস্ট্রেলিয়া মহাদেশ আমাদের পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? এটা অবশ্যই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। অস্ট্রেলিয়া দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয়। অস্ট্রেলিয়া পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম দেশ। এগুলা খাতার মধ্যে লিখে রাখো, এই তথ্যগুলা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেজন্যই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। একটু ভালো করে দেখো, অস্ট্রেলিয়া হচ্ছে ক্যাঙ্গারু দেশও বলা হয়।
তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, এগুলা খাতার মধ্যে লিখে রাখবা। এখন সঠিক উত্তর কি হবে আমি বলি। উষ্ণতম মাস হচ্ছে জানুয়ারি। উষ্ণতম মাস কোনটি ভাইয়া? জানুয়ারি। এখন শীতলতম মাস কোনটি? শীতলতম মাস হচ্ছে জুলাই। লিখে রাখো, কি হবে? শীতলতম মাস হবে জুলাই। এখন যদি প্রশ্নে আসে তুমি চট করে উত্তর দিতে পারবা, ভুল যেন না হয়। সো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে একটু দেখার চেষ্টা করব। এটা সঠিক উত্তর হবে জানুয়ারি। ওকে ফাইন। তারপরে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এখন অনেকেই প্রশ্নে জাগতে পারে যে ভাইয়া গ্রেট ব্যারিয়ার রিফটা কি? এখন গ্রেট ব্যারিয়ার রিফটা হচ্ছে একটি বস্তু যেটা সৌরজগৎ থেকে দেখা যায়, খুবই বড় একটি বস্তু। সো এটা কোথায় অবস্থিত ভাইয়া? প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, পারস্য মহাসাগরে। সঠিক উত্তর কোনটি হবে তোমরা দ্রুত করে কমেন্টে জানাও, তার মধ্যে আমি বলে দিব ইনশাআল্লাহ। সো যে প্রথমে উত্তর দিতে পারবে আমি দেখব, তুমি কমেন্ট সেকশনে প্রথমেই উত্তর করবা ইনশাআল্লাহ। তারপর দেখো গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত, সেটা হবে সঠিক উত্তর কি হবে ভাইয়া? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরে। মনে রাখবা প্রশান্ত মহাসাগরের প্রান্তেই কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফটি অবস্থিত। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো যে বিষয়টা আছে একটু ভালো করে লক্ষ্য করি। গ্রেট ব্যারিয়ার রিফটা কিন্তু বস্তু কিটা অর্গানিজমের মাধ্যমে কিন্তু সেটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজমের মাধ্যমে কিন্তু সেটা গঠিত। আশা করি বুঝাতে পেরেছি যে বস্তুটার কথা বলেছি, গ্রেট ব্যারিয়ার রিফ। সো এখন চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জকে বা দ্বীপপুঞ্জ যে নামে পরিচিত সেটা কি? সেটা অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি। সঠিক উত্তর কোনটি? এখানে দেখো অপশনগুলো কি বলা আছে যে ভাইয়া অপশনগুলো কি? ইউরেশিয়া নাকি পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, ওশেনিয়া। সঠিক উত্তর কোনটি হতে পারে আমি দেখাচ্ছি। সো তার মধ্যে তোমরা সবাই প্রত্যেকটা প্রশ্ন কমেন্টে উত্তর করে জানিয়ে দিবা। সো দেখো এটা সঠিক উত্তর হবে ডি। ডিতে কি আছে ভাইয়া? ওশেনিয়া। এখন ওশেনিয়া মহাদেশ কেন বলা হয়েছে? আমরা জানি ওশেনিয়া হচ্ছে ক্ষুদ্রতম, অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্রতম দেশ নিয়ে কিন্তু ওশেনিয়া দেশ গঠিত, ওশেনিয়া মহাদেশ গঠিত। এখন ওশেনিয়ার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়াও রয়েছে। সো এটা মনে রাখতে হবে। নিচের কোনটি ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত? অপশনে থাকতে পারে অস্ট্রেলিয়া, বাকি তিনটি অন্য জায়গা থেকে অন্য দেশ দিয়ে দিবে। সো এটা ভুল করা যাবে না, সেটাও জেনে রাখতে হবে। তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ, এটা হবে ওশেনিয়া। তার পরবর্তী যে প্রশ্নটি আছে একটু দেখব। কসমিক ইয়ার। কসমিক ইয়ার কি মানে এই জিনিসটা এখানে অপশনে দেওয়া আছে। অপশনগুলো কি কি আমরা পড়ব যে মহাশূন্য থেকে আগত রশ্মির সময়কাল, ছায়াপথে নিজ অক্ষে বিবর্তনকাল, নাকি ছায়াপথে নিজ অক্ষে আবর্তনকাল, নাকি কোনোটিই নয়। চারটি অপশন দেখতে পাচ্ছ। এখানে সঠিক উত্তর কি হবে ভাইয়াকে একটু দ্রুত করে জানিয়ে দিবা। সূর্য, আমি কি বলছি একটু ভালো করে খেয়াল করো যে আমরা অনেকেই জানি না যে কসমিক ইয়ারটা কি। ইয়ার মানে বছর। এখন কি কসমিক বছর কি? সূর্য গ্যালাক্সিকে কেন্দ্র করে মানে একীভূত করে ঘুরতে যে সময়, মানে সম্পূর্ণটা ঘুরতে যে সময় লাগে সেই সময়টাকে কি বলে? কসমিক ইয়ার। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে অপশনগুলো দেখে একটু দেখো তো কোনটার সাথে তোমরা পরিচিত, একটু দেখো। এটা হবে এক্স্যাক্টলি সি হবে, ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল। আবর্তনকাল, আবর্তন করে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে সঠিক উত্তর হবে সি। সো এটা যেন ভুল না করি, পরবর্তী প্রশ্নে যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসলে চট করে উত্তর দিব ইনশাআল্লাহ। সো পরবর্তী যে প্রশ্নটি আছে একটু দেখো। সঠিক উত্তর হবে সি, আমরা বুঝতে পেরেছি। তার আগে তোমাদেরকে বলি আমরা কবে থেকে ক্লাস শুরু হবে। আমাদের পেইড ব্যাচের ক্লাস 5 সেপ্টেম্বর থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। যারা এখনো পর্যন্ত আমাদের ডিইউ স্বপ্নবাজ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যে স্বপ্ন দেখি ডিইউ স্বপ্নবাজ ব্যাচে কারা কারা যুক্ত হয়নি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে সি ইউনিটে, বি ইউনিটে কি কি আছে দেখো। বি ইউনিট মানবিক বিভাগে যারা যারা আমরা পড়াশোনা বা ভর্তি পরীক্ষা দিব একটু লক্ষ্য করো যে 3টি সাবজেক্টের উপর সর্বোচ্চ পরিমাণ ক্লাস পাচ্ছি কতগুলো ভাইয়া? 150টি। সলভ ক্লাস রয়েছে 11টি, মডেল টেস্ট আমরা দিতে পারছি 25টি। আর কি কি আছে একটু লক্ষ্য করি। অধ্যায়ভিত্তিক পরীক্ষা, ক্লাসের পিডিএফ ফাইল, আর কি মেমোরাইজিং পিডিএফ শিট, প্র্যাকটিস শিট, তাছাড়াও লেকচার শিট আছে। সো সব কিছু পেয়ে যাবে আমাদের এই কোর্সে। সো এই কোর্স ফি রাখা হয়েছে কত টাকা ভাইয়া? মাত্র 2900 টাকায়। এই যে 2টি নাম্বার দেখতে পাচ্ছ, 2টি নাম্বারে যে কোনো একটি নাম্বারে বিকাশ, নগদ, রকেট যে কোনো একটি নাম্বারে তুমি টাকা পাঠিয়ে কল করো আর যুক্ত হয়ে যাও।
অথবা লার্ন উইথ ইমরান পেজের ইনবক্সে মেসেজ দিয়ে কিন্তু তুমি যুক্ত হতে পারবে। সো আশা করি বোঝাতে পেরেছি। তারপরে যে প্রশ্নটি আছে আমরা একটু লক্ষ্য করব, একটু দেখো। মঙ্গল গ্রহের নিকটতম গ্রহ কোনটি বা নিকটতম গ্রহ কয়টি? আমি একটু তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা, যে মঙ্গল গ্রহের নিকটতম গ্রহ যদি বলে কোনটি, তাহলে অপশনে থাকবে যেই কোনো তিনটি গ্রহ দিবে, তবে সঠিক গ্রহটি কি হবে ভাইয়া? যদি বলে কোনটি, তাহলে সেটা হবে পৃথিবী। মঙ্গলের খুব কাছাকাছি আছে পৃথিবী গ্রহ। আশা করি বোঝাতে পেরেছি। এখন কয়টি মঙ্গলের গ্রহের নিকটতম গ্রহ কয়টি আছে, সেটা হবে সঠিক উত্তর ভাইয়া 2টি। এটা মাথায় রাখতে হবে। 2টি কি কি? একটি হচ্ছে বৃহস্পতি, যেটা 8টি গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ সৌরজগতের। আমি কি বোঝাতে পেরেছি? ওকে ফাইন। সব থেকে ছোট কোনটি? বুধ। তৃতীয়তম গ্রহ কোনটি? পৃথিবী। মানুষের উপযোগী আমরা পৃথিবীতে আছি, আমরা তৃতীয়তম গ্রহের মধ্যে আছি। সো বুঝাতে পেরেছি আশা করি। তার পরবর্তী যে প্রশ্ন, এটা হবে 2টি। ওকে, তার পরবর্তী প্রশ্ন একটু ভালো করে লক্ষ্য করো। দেখো, পৃথিবীর নিকটতম গ্রহ কয়টি? এটা কোনটি হবে? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? একটু ভালো করে দেখো, আমি একটু বোঝানোর চেষ্টা করছি কোনটি। ওকে, তারপরে অপশনগুলো কি দেওয়া আছে? বুধ, শুক্র, বৃহস্পতি, মঙ্গল। এটা এক্স্যাক্টলি এটা হবে মঙ্গল। এটা যেন আমরা ভুল না করি, এটা আমি বলেই দিয়েছি তোমাদেরকে। আর এই রকম প্রশ্নই কিন্তু তুমি যদি প্রশ্ন ব্যাংকটা একটু লক্ষ্য করো, দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম প্রশ্ন এসেছে, চবিতে এসেছে, জাবিতে এসেছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এসেছে। তো এইবারও আসবে। যে টপিকগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন মঙ্গল হবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে আমাদের, না জানা থাকলে। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? এটা তোমরা দ্রুত করে উত্তর করো। 4টি অপশন দেখতে পাচ্ছ এখানে, দেখো অপশনগুলো দেখে কমেন্ট সেকশনে তুমি উত্তর জানিয়ে দিবা ইনশাল্লাহ। তো দেখো, নাসা হচ্ছে একটি প্রতিষ্ঠান। এখন নাসা মানে নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত বা নাসা কোন দেশের প্রতিষ্ঠান? মালিক কে? মালিক হচ্ছে যুক্তরাষ্ট্রের, যুক্তরাজ্য না, যুক্তরাষ্ট্রের মালিক। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমাকে বলো তো ভাইয়া, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত, জানো কিনা? আমি একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি, একটু দেখো। সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। বুঝতে পেরেছো? এটা খুবই কমন বা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ তথ্য ধরতে পারো। ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসিতে এর সদর দপ্তর অবস্থিত। ওকে ফাইন। তাহলে যদি প্রশ্নে আসে যে নাসা কত সালে গঠিত হয়, তাহলে উত্তর কি হবে? নাসা 1958 সালে। কত সালে? 1958 সালে। কত তারিখে? যদি তারিখ বলে তাহলে কি হবে? 28 কি হবে ভাইয়া? 28 জুলাই। 28 জুলাই। এই জুলাই মাসেই কিন্তু অস্ট্রেলিয়া, জুলাই মাসটাতেই কিন্তু অস্ট্রেলিয়া শীতলতম থাকে। তাহলে কি হবে? অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি? জুলাই। তারপরে যদি বলে উষ্ণতম মাস কোনটি? জানুয়ারি। মনে রাখতে হবে। আর প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি মনে থাকবে। সাধারণ জ্ঞান এজন্যই বলি, বারবার পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, রিভিশনের মাধ্যমে যেতে হবে, তাহলেই তোমার মনে থাকবে, তাহলে তুমি সব থেকে বেশি ভালো করবে। সো যেখানে আমাদের 30 মার্ক থাকে সাধারণ জ্ঞান, এই 30 মার্কের সর্বোচ্চ মার্ক তুমি পাবে যদি তুমি বারবার প্র্যাকটিস করো, রিভিশন করো, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখো, এটা সঠিক উত্তর কি হবে তোমরা কি জানিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখব। তারপর এটা কি হবে? মহাকাশ গবেষণা। এটা অবশ্যই নাসা হবে, মহাকাশ নিয়ে গবেষণা করে। সো এটা আশা করি সবাই পারো, যারা পারি না তারা একটু ভালো করে দেখে রাখবো। সো পরবর্তী যে প্রশ্নটি আছে একটু দেখি, নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? আমি এটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, কি বলেছিলাম? সেটা হবে অস্ট্রেলিয়া। তাহলে আমাদেরকে যদি বলে, এখানে অপশনে দেওয়া আছে ইন্দোনেশিয়া কোথায় অবস্থিত। এখন যদি আমাকে দিল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া দিল না, যদি বলে যে নিচে ইন্দোনেশিয়া কোন গোলার্ধে অবস্থিত, তাহলে এই তথ্যগুলো জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, এটার সঠিক উত্তর তোমরা জানাও, তার পাশাপাশি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে অন্য টপিক বা অন্য তথ্যের উপর প্রশ্ন আসতে পারে। দেখো যে ইন্দোনেশিয়া কোন গোলার্ধে অবস্থিত, এটা হবে দক্ষিণ পূর্ব গোলার্ধে। দক্ষিণ পূর্ব গোলার্ধে। তার মানে এটা কোন গোলার্ধে, মানে এই গোলার্ধে মানে কোন দিকে আছে, কোন দেশ? এটা হবে ইন্দোনেশিয়া। এখন যদি বলে ইরাক কোন দিক থেকে আছে ভাইয়া, ইরাক কোন দিকে আছে,
পৃথিবীর কোনগুলার দেয়া আছে? তাহলে এটা দেখো, এটা হবে মানে ইরাক হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের দেশ। এখন ইরাক মধ্যপ্রাচ্যের দেশ, ইরাকের দক্ষিণে কিন্তু এই সৌদি আরব রয়েছে। তাহলে বুঝতে পেরেছো, ইরাকের দক্ষিণের সৌদি আরব মানে ইরাকের দক্ষিণে দক্ষিণ গোলার্ধে আছে সৌদি আরব, ইরাক দেশের। আর ইরাক দেশটি হচ্ছে একটি মধ্যপ্রাচ্যের দেশ। তাহলে এইখানে সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই অস্ট্রেলিয়া, দক্ষিণ গোলার্ধে অস্ট্রেলিয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। সঠিক উত্তর কোনটি? দেখো, অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো, শান্ত সাগর কোথায় অবস্থিত? শান্ত সাগর কোথায় অবস্থিত? আচ্ছা, পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? পৃথিবীর একমাত্র উপগ্রহ কিন্তু চাঁদ, আর সেই চাঁদেই কিন্তু শান্ত সাগর রয়েছে। তাহলে দেখো, শান্ত সাগর কেন বলা হয়েছে? চাঁদের মধ্যে কোনো রকমের বাতাস বা কোনো রকমের বায়ু নেই, কিন্তু বায়ুশূন্য একটি গ্রহ, উপগ্রহ। তাহলে এই উপগ্রহ বাতাস না থাকার কারণে কিন্তু শান্ত। এখন একটি জায়গা আছে, নিচু জায়গা, সেই নিচু জায়গাটা একটি সাগরের মতো দেখতে, আর সেটা খুবই শান্ত বলেই সেখানের অর্থাৎ শান্ত সাগর বলা হয় চাঁদের কি? চাঁদে অবস্থিত শান্ত সাগর। তাহলে আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সঠিক উত্তর কি হবে? চাঁদে। তাহলে এইরকম যদি আমি এই তথ্যগুলো ভালো করে পড়ি বা ভালো করে দেখার চেষ্টা করি প্রশ্ন ব্যাংকের আলোকে, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কোন কোন জায়গাগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে সাধারণ জ্ঞানের উপর। সো আশা করি এভাবে তুমি যদি পড়ে যেতে পারো, খুবই সুন্দর করে খুবই ভালো রেজাল্ট করবে সামনে তোমার ভর্তি পরীক্ষায়।